আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটি একটু ছোট, তবে এখানে সবগুলো পর্ব একসাথে করে দেয়া আছে। কি গো মায়া, কখন আসবে? বললো তো সকালের মধ্যেই চলে আসবে। কি হলো, এখনো আসছে না? মিতু টেবিলে খাচ্ছিল। কি বলো আপু? মায়া আপু আসছে? আসার তো কথা, কিন্তু এখনো আসছে না কেন বুঝতেই পারছি না। বলেছে যখন এখনই চলে আসবে। তার আগে বলো, তোমার গুণধর ছেলে কই? দেখো, কলেজ বাদ দিয়ে পরে ঘুমিয়ে আছে। তারা কথা বলছিল, তখন দরজায় কেউ ধাক্কা দেয়। তাই আম্মু গিয়ে দরজাটা খোলে আর সোজা জড়িয়ে ধরে। যাকে জড়িয়ে ধরেছে সে আর কেউই না, মায়া আপু। বড় আম্মু কেমন আছো? ভালো। তোর আসতে এতক্ষণ লাগে? ও সরি, আরে বোঝোই তো আমার কাজ কি, ওই সম্পূর্ণ করে আসতে আসতে লেট হয়ে গেছে। আর কি জ্যাম, কি বলবো। এখন অনেক বড় হয়ে গেছিস, আয় ভেতরে আয়। মায়া আপু ভেতরে গেলে মিতু খুশি হয়ে সোজা এসে জড়িয়ে ধরে। জানো আপু, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। ওরে আমার আপুরে, আমাকে কত ভালোবাসে। তা মা, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, বড় আব্বু কোনো অসুবিধা হয় নাই। দেখতে হবে না আপু টাকার? আমার গুলুমুলু আপুটা। ঠিক আছে মিতু, তুমি স্কুলে যাও। আর মিতুর মা, যাও দেখো তোমার ছেলে উঠলো নাকি, ওর কলেজের সময় হয়ে গেছে। কি শান্ত, এখনো ঘুম থেকে ওঠে নাই। তুমি আইসো, তবুও দেখো। আসার খবর আছে, কেউ যাবে না ওকে ডাকতে, আমি নিজেই যাব। চলুন আগে পরিচয় পর্ব দিয়ে নেই, পরে না হয় আবার সময় পাবো না। আমার নাম শান্ত, আর এতক্ষণ যে আমার খবর করতে চাইলো সে হলো আমার চাচাতো বোন। শুধু চাচাতো বোন না, সিনিয়র চাচাতো বোন। আমি আমার বাবা মায়ের আদরের ছেলে। আমার একটা বোন আছে যার নাম মিতু, এবার নবম শ্রেণীতে পড়ে। সে আমার ছোট, কিন্তু ওর আচরণ দেখে মনে হবে আমিই ওর ছোট। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র, বাড়ির পাশে কলেজে পড়ি। এবার মায়াপুর সম্পর্কে কিছু বলি। আমার দাদুর 2টা ছেলে। আমার বাবা ছোট আর মায়ের আব্বু বড়। আমরা আগে দাদুর সাথেই থাকতাম, কিন্তু আব্বু ঢাকাতে ব্যবসা, তাই আমরাও ঢাকাতে চলে আসি। মায়া চাচা চাচির একমাত্র মেয়ে, একটু জেদি আর রাগী স্বভাবের, কিন্তু সবার চোখের মণি। মায়া আপু পড়াশোনা শেষ করে পুলিশে নাম দেন, কারণ তার স্বপ্ন সে একজন পুলিশ হবে। তাই পড়াশোনা শেষ করেই পুলিশে নাম দেন এবং 1 মাস কঠোর পরিশ্রম করে তিনি অবশেষে পুলিশ হয়ে গেলেন। ঢাকা শহরে আমাদের এলাকার থানার ওসি, তাই আমাদের বাসায় এসেছেন। আর বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। তো মায়াপু সোজা আমার রুমে চলে আসে। এসে দেখে আমি আরামে কোলবালি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। এমন সময় কুত্তা আগের মতোই আছে, শুধু একটু হ্যান্ডসাম হইছো। ইস, কি কিউট লাগছে, একদম মিষ্টি রসগোল্লা। কিন্তু কোলবালিশটা এভাবে জড়িয়ে ধরে আছে কেন? কাকে নিয়ে এত স্বপ্ন দেখছে আমাকে ছাড়া? নিজের পছন্দের একটা চাকরি পাইলাম, নিজের পছন্দের এটা পাইছি, জামাই পাবো। ইস, কি অনুভূতি। এই শান্ত, ওঠ, আর কত ঘুমাবি, ওঠ। আমি আরামে ঘুমিয়ে আছি, তখন কে যেন আমায় ধাক্কা দিচ্ছিল। আম্মু, এখন জ্বালাও না তো। কুত্তা, আমি তোর আম্মু না, আমি তোর ভবিষ্যৎ বউ। আম্মু যাও, এখন ঘুমোতে দাও। আমি তোর আপু, আমি মায়া। মায়া আপু? আমি মায়াপুর নাম শুনে তাড়াতাড়ি উঠে পড়ি। সামনে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। আপু, তুমি এখানে আর এত সকালে? তার আগে বল, আমি এখানে আছি এটা জানার পরেও তুই ঘুমিয়ে আছিস? আপু বিশ্বাস করো, আমি জানতাম না যে তুমি আসছো। তুমি তো পুলিশ ট্রেনিংয়ে ছিলে, এখানে কি করছো? বাসায় যাও। আচ্ছা বিশ্বাস করলাম, তুই জানতি না, কিন্তু তুই ওকে ওভাবে জড়িয়ে ধরেছিলি কেন? আরে ওকে বলছো কেন? ওটা কোনো মানুষ নাকি? ওটা তো কোল বালিশ। সে যাই হোক, তুই ওইটা ওইভাবে জড়িয়ে ধরেছিলি কেন? আপু তুমিও না, আমি একটু স্বপ্ন দেখছি তাই। কাকে নিয়ে স্বপ্ন দেখছিলি? আরে আমি তো আমার বউকে নিয়ে। কে? কেউ এই মেয়ে? আপু প্লিজ, বোঝোই তো ছেলে মানুষ, আর তার চেহারাও দেখেনি। সত্যি তো? 3 সত্যি। আর বলো তুমি কবে যাবে? আমি আবার কই যাব? না মানে তুমি তোমার বাসায় যাবে না? আমি আজ থেকে এখানেই থাকবো, কারণ আমাকে তোদের এলাকায় ওসি হিসাবে নিয়োগ দিছে। কি? এখন যা, ফ্রেশ হয়ে আয়। মায়াপু এটা বলে চলে গেল। আমি তাড়াহুড়ো করে আম্মুর কাছে গেলাম। আম্মু, আম্মু, আম্মু। কি হয়েছে, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আম্মু, তুমি তোমার আদরের ছেলেকে সার বলতে পারলে? সারকে সার বলে দোষ কোথায় শুনি? আম্মুকে চুপ থাকতে বলো তো, না হলে। না হলে কি কি করবি তুই?
আম্মু। আম্মু আছে, সেজন্য তুই বেঁচে গেলি। এই তোরা থামবি? তোমার ছেলেকে থামতে বলো। এই শান্ত, অনেক হয়েছে, এবার থাম। বল কি জন্য আমাকে ডাকলি? আগে বলো মায়া আপু এখানে কি করছে? কি করছে মানে? আজ থেকে মায়া এখানেই থাকবে। কিন্তু কেন? মায়া আমাদের এলাকায় ওসি পদে নিয়োগ হয়ে এসেছে, তাই তোর বাবা তাকে এখানেই থাকতে বলেছে। আমি কিছু জানি না। মায়া আপুকে এখান থেকে যেতে বলে এক্ষুনি। আমি আম্মুর সাথে কথা বলছিলাম, তখনই বাবা অফিসে যাওয়ার জন্য রুম থেকে বের হলো। কাকে এখান থেকে যেতে হবে? আমি বাবাকে একটু ভয় পাই, আর বাবার সামনে আমার কাঁপে। না মানে হাঁটু, না মানে বাবা মায়াপুর কথা বলছিলাম। কেন মায়া এখানে থাকতে পারবে না? বাবা জানো, ভাইয়া মায়াপুকে দেখে ভয় পায়। কেন, মায়া বাঘ না ভাল্লুক যে ভয় পাবে? আর মূল কথা, মায়া আমাদের এলাকার ওসি, তাই ওর কোনো থাকার জন্য সমস্যা না হয়, তাই ওকে এখানে থাকতে বললাম। আর মায়া এইখানেই থাকবে, আর কোনো কথা? না, কোনো কথা নেই। আর শান্ত, তোর সাথে কথা আছে, তাই যা আগে ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসেছি, তাই এখনই বলো। ঠিক আছে, কথা হলো, সামনে যে তোর পরীক্ষা হলো তার রেজাল্ট দেছে না? ওই রেজাল্ট দেখা। আমি মনে মনে ভাবছি, এই রে গেছে, আমি তো পরীক্ষায় ফ্রিতে 2টো ডিম পেয়েছি। এখন এটা বাবাকে কিভাবে বলি? কি হলো এত ভাবছিস? দেখো কিভাবে বলবে যে আমি ফেল করছি, তাই ভাবছে। কি রে মিতু, যা বললো তা কি সত্যি? না মানে বাবা আসলে। মানে মানে বলা বন্ধ করে আগে বল, মিতু যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি। দেখলে তো। তোর দ্বারা কিছুই হবে না, মিতুকে দেখে কিছু শেখ। প্রতি পরীক্ষার ভালো রেজাল্ট করে, আর তুই? আর আমাকে কিছু বলো। আমি জানি তুমি যখন কলেজে পড়তে তখন তুমি আমার মতোই ছিলে। কি বলতে চাচ্ছিস? আমাকে দাদু বলেছে তুমি পরীক্ষায় খালি ফেল করতে। হারামজাদা, বাপের নামে মিথ্যা কথা বলিস, তোর লজ্জা করে না? সত্যি বললেই দোষ। কি নিয়ে কথা হচ্ছে এখানে? আমরা কথা বলছিলাম, হঠাৎই মায়া আপু চলে আসলো। আর বলো আপু, ভাইয়া পরীক্ষায় ফেল করেছে, তাই? কি, এত বড় ছেলে পরীক্ষায় ফেল করে? কেন, করতেই পারে, এত সমস্যা কি শুনি? চুপ, ফেল করে আবার বলছে ফেল করতেই পারে। এই তোর একটা বলতে লজ্জা করে না? আম্মু সব চুপচাপ দেখছিল। আচ্ছা, যা হয়েছে তা বাদ দাও, আবার নতুন থেকে শুরু করো। দেখো এইবার অবশ্যই ভালো রেজাল্ট হবে। জানা আছে কেমন রেজাল্ট হবে, এতদিনে ভালো হলো না আর আজ ভালো হবে? তা মায়া মা, তোর যখন সময় হয় তখন শান্তকে একটু পড়াস তো। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত আমার দায়িত্বে তাহলে। কিসের হ্যাঁ? আমি মায়াপুর কাছে পড়বো না। আর কোনো কথা না, যাও এবার কলেজে যাও, দেরি হয়ে যাচ্ছে। শালা জীবনটাই বেদনা, আর ওই হিটলার বাপ তো এক আছেই, দিয়ে দিল একটা বাস। কি হলো, যাও। যাচ্ছি। আমি খেয়ে যে দরজার কাছে আসলাম, তখন মায়াপুর ডাক পড়লো, তাই তার কাছে গিয়েই, এই শোন, আজ আমি তোর কলেজে আসব। তুমি আমার কলেজে এসে কি করবে? তোর পড়াশোনা কেমন চলছে দেখতে। আমিও যাব সাথে। তুই কি করবি? মায়াপু। ওই এখন এখান থেকে যা, ভাগ। আমি কলেজে চলে আসলাম, এসে দিকে আমার সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে, তাই আমি তাদের সাথে যোগ দিলাম। কিছুক্ষণ পরে ক্লাসে গেলাম। আমি আবার 3টা ক্লাস ছাড়া আর করতেই পারি না, তাই ক্লাসের বাইরে এসে বন্ধুরা আড্ডা দিচ্ছি। এমন সময়ে আমাদের কাছে নিশি আসলো, আর এসে বলল, হাই শান্ত, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। চলো ক্যান্টিনে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। কিন্তু। আরে চলো তো। বলেই নিশি আমাকে হাত ধরে ক্যান্টিনে নিয়ে গেল। আমরা ক্যান্টিনে বসে কফি খাচ্ছি আর গল্প করছি। নিশির একটা বাজে অভ্যাস, গায়ে পড়ে কথা বলে, তাই চেয়ার নিয়ে আমার গা ঘেঁষে বসলো। আমি আর নিশি কথা বলছি, তখন হঠাৎ করে ঠাস করে একটা থাপ্পড়ের আওয়াজ হলো। আর যে মেরেছে তাকে দেখে তো ভয়ে আমার কাঁপাকাঁপি শুরু হয়েছে, কারণ আমার সামনে মায়াপু দাঁড়িয়ে আছে, আর তার পাশে মিতু। আর থাপ্পড়টা আমাকে না, নিশিকে দিয়েছে। বেচারি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ফর্সা গাল একদম লাল হয়ে আছে। এই মেয়ে, তোমরা প্রেম করতে আসো কলেজে নাকি পড়াশোনা করতে? কি হলো বলো? মায়াপুর ধমক শুনে নিশি মনে হয় এবার কেঁদেই ফেলার অবস্থা। জি, পড়াশোনা করতে। তাহলে এখানে ওর সাথে কি করছো? যাও ক্লাসে যাও। নিশি ভদ্রমের মতো সোজা ক্লাসে চলে গেল। আর এতক্ষণ আমি এসব কাহিনী দাঁড়িয়ে দেখছিলাম।
তখনই মনে পড়লো এখানে থাকা ভালো হবে না, তাই আমি চুপচাপ পালাতে যাব। আপু, আপু ভাইয়া পালিয়ে যাচ্ছে। এই শান্তর বাচ্চা, আর এক পা এগোলে তোকে এখানেই খুন করে ফেলবো বলে দিলাম। এই মিতেও না সবসময় আমাকে কিভাবে বাস দেবে সেই চিন্তা মনে মনে করে। কই ভাইকে পালাতে সাহায্য করবে তা না, আবার বলে দিচ্ছে। ওই, ওখানে কি করছিস? এখানে আয় চুপচাপ। আমি নিষ্পাপ ছেলের মতো আপুর কাছে গেলাম। এখানে এতক্ষণ কি করছিলি? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো বল, কি করছিলি? কি করছিলাম? ওলে আমার অবুঝ বাবুরে, কিচ্ছু বোঝে না। চুপ। তোকে কলেজে প্রেম করতে পাঠানো হয় নাকি পড়াশোনা করতে? আরে আপু রাগ করছো কেন? আমি যদি একটা ভালো মেয়েকে বিয়ে করি তাহলে তুমি একটা ভালো ভাবি পাবে। মায়াপু আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আরে মারছো কেন? খুব শখ নাকি বিয়ে করার কুত্তা? আজকের পর থেকে যদি শুনে তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস তাহলে তোকে সোজা লকআপে নিয়ে এমন মারা মারবো যে মেয়ে দেখলেই তুই পালাবি। ঠিক আছে আপু। মনে থাকে জানো, আর ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবি। আরে নিশিত আমার ক্লাসমেট, তাই কথা বলতে পারি। না পারবি না, আমি বললাম। আর যদি কথা বলার চেষ্টাও করিস তাহলে। জানি জানি, লকআপে ঢুকাবে তাই তো। তুমি নিশ্চিন্তে যাও। মায়াপু চলে গেল আর আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এর মধ্যে নিশিকে একবারও কলেজে দেখিনি, মনে হয় বাসায় চলে গেছে। বিকেলবেলা ঘরে বসে আমার ফোনে গেম খেলছি। মনে হলো আমার রুমে কেউ এসেছে। আমি গেম খেলছিলামই, তাই ওকে পাত্তা না দিয়ে খেলায় মনোযোগ দিলাম। কি রে, কি করিস? তাকে দেখি মায়াপু। এই তো তোমার ভাবির সাথে কথা বলছি। কি বললি? আরে আমি গেম খেলছি আর কিছু না। ঠিক আছে, এবার বই নিয়ে আমার রুমে আয়। কেন? বড় আব্বু কি বললো? সকালে কানে যায় নাই? ও হ্যাঁ মনে পড়েছে, কিন্তু এখন পড়তে হবে, একটু পরে আসছি। যাও। আমি আমার রুমে গেলাম, 10 মিনিটের মধ্যে বই নিয়ে আমার রুমে আসবি, ব্যাস। ঠিক আছে। কি জন্য যে আব্বু শাকচুন্নিকে পড়ানোর দায়িত্ব দিল কে জানে। আমি কিছুক্ষণ পরে আপুর রুমে গেলাম। গিয়ে আপু আমাকে ভেতরে আসতে বলল। আপুর রুমে একটা পড়ার জন্য টেবিল আছে, গিয়ে সেখানে বসলাম। হয়তো পড়া বের কর, আমি একটু শাওয়ার নিয়ে আসছি। এখন আবার গোসল করবে নাকি? তোর সমস্যা? মায়াপু গোসল করতে চলে গেল। আমি বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে আপু বের হলো, একটা লাল 3 পিস পরে। আপুকে অনেক সুন্দর লাগছিল, তার উপর গোসল করেছে, তাই চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল। সব মিলিয়ে আপুকে পরীর মতো লাগছিল। আমি আপুর দিকে তাকিয়ে আছি, এটা আপু বুঝতে পেরে একটা মুচকি হাসি দিল। আমাকে পরে দেখিস, আগে পড়। আপুর এই কথায় আমি একটু লজ্জায় পেলাম, তাই মাথা নিচু করে পড়তে মনোযোগ দিলাম। আমি পড়ছি, তখন আপু একদম আমার পাশে চেয়ার নিয়ে বসলো। আমি এক জায়গায় বুঝতে না পারে তাকে বুঝিয়ে দিতে বললাম। সে আমাকে বোঝাতে লাগলো। সে আমার অনেক কাছে চলে এসছে, তা দেখে আমি একটু সরে বসলাম। তখন সে আমার আরও কাছে চেয়ার নিয়ে বসলো, একদম গায়ে স্পর্শ করে। তখন আমার শরীরের মধ্যে যেন কারেন্ট প্রবাহিত হচ্ছিল। আমি এসব কি করছি? উনি আমার আপু হয় না, এটা করা যাবে না। তাই আমি গিয়ে আপুর সামনাসামনি হয়ে বসলাম। ওই, তুই ওখানে গেলে কি জন্য? এখানে আয়। না আপু, আমি এখানেই ঠিক আছি, ওখানে আমার বসতে অসুবিধা হচ্ছে। আমি তোকে এখানে আসতে বলছি, এখানে আয়। না আপু, আমি ওখানে যাব না, এখানে বসতে অসুবিধা হয়, বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, বই খুলে পড়তে বস। এতক্ষণ আমি ঘাস কাটতেছিলাম। ওই, কি বললি? এরে শুনে ফেলেছে মনে হয়। না না, কিছু বলিনি তো। চুপচাপ পড়। আমি পড়তে শুরু করলাম। পড়তে পড়তে মায়াপুর দিকে চোখ গেল। দেখে আপু দোগালে হাত দিয়ে টেবিলে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতে অন্যদিকে চোখ সরিয়ে নিল। আমি আবারও পড়া পড়তে লাগলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার কি মনে করে যেন আপুর দিকে তাকিয়ে দেখি আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি ভালো করে দেখে বুঝলাম আপু আমার দিকে না, আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আমি চেক করার জন্য যে আপু আমার ঠোঁটের দিকে তাকিয়েছে কিনা, আমি বইটা নিয়ে আমার মুখ বরাবর রেখে পড়তে লাগলাম, যাতে আপু আমার মুখ দেখতে না পারে। আর ওইদিকে আপু। কুত্তাটা মুখ ঢেকে পড়ছে, এভাবে কেউ পড়ে? আমি ঠিক করে আমার মুখই দেখতে পাচ্ছি না। কি সুন্দর অঠোট, ইচ্ছে করছিল খেয়ে ফেলি, কিন্তু কুত্তা আমার ভালো দেখতেই পারে না। এদিকে আমি বইটা হালকা একটু নিচে নামিয়ে দেখি আপু আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ভয়ে আমি আবার টেবিলে বই রেখে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর মনে হলো কি আমার পায়ে সুরসুরি দিচ্ছে। আপুর দিকে তাকিয়ে দেখি না, আপু তো শান্ত মনে বই পড়ছে, তাহলে কি আমার পায়ে সুরসুরি দিচ্ছে? এই রুমে আমি আর আপু ছাড়া তো আর কেউ নেই। অনেকক্ষণ সুরসুরি দেওয়ার জন্য দিলাম এক লাথি, আর সাথে সাথে ও মা গো, পা গেল গো। তার মানে মায়া আপু সুরসুরি দিচ্ছিল, কিন্তু কেন? কি হয়েছে আপু? কুত্তা,
পায়ে লাথি মেরে এখন বলছিস কি হয়েছে? দাঁড়া, তোর কি হয়েছে কথা বের করছি। আপু চেয়ার থেকে উঠে আমার কাছে আসতে লাগলো। আমি চেয়ার থেকে উঠে যেতেই লাগলাম আর আপুর সাথে ধাক্কা খাই। তাই আমি আর আপু পাশে বিছানায় পড়ে যাই। আপু আমার উপরে আর আমি নিচে। পুরো রুমে নীরবতা, কোনো কিছুর চুল পরিমাণ শব্দও নেই। নিজের মধ্যে আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছিল। আমি আপুর চোখে আর আপু আমার চোখে তাকিয়ে আছে। আমি চুপ হয়ে আছি, কেমন যেন এখন ভালো লাগা কাজ করছে। এসব ভাবতে ভাবতে কখন আপু আমার মুখের কাছে তার মুখ নিয়ে এসেছে বুঝতেই পারিনি। আমি আপুর বুকের ধকপক শব্দ শুনতে পাচ্ছি। আপুর গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়তে লাগলো। নিজেকে অন্য দুনিয়ার মনে হচ্ছিল, যেখানে শুধু আমি আর আপু রয়েছি। আপু তার ঠোঁট একদম আমার ঠোঁটের কাছে নিয়ে আসলো। আমি আপুর ঠোঁটে হালকা স্পর্শ পেলাম। আপু আমাকে কিস করতে যাবে, তখন দরজার বাইরে থেকে মিতু বলল, মায়াপু, আব্বু তোমাকে আর শান্ত ভাইকে নিচে খেতে ডাকছে। মিতুর কথা শুনে আমাদের জ্ঞান ফেলল। সাথে সাথে আপু আমার উপর দিকে উঠে গেল। আমি উঠে বই নিয়ে সোজা নিজের রুমে চলে যেতে লাগলাম। দরজা খুলে দেখি মিতু দাঁড়িয়ে আছে। আমি নিজেকে স্বাভাবিক করলাম। কি হয়েছে, ডাকছিস কেন? তোর পড়া শেষ হলে নিচে খেতে আই। আমি গেলাম। আর হ্যাঁ, আপুকে বলে দিস। আচ্ছা যাচ্ছি, যা। হুম। মিতু চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম এটা কি হতে যাচ্ছিল। ভাগ্যিস মিতু ঠিক সময় চলে এসেছিল, তা না হলে না, আপুর কাছ থেকে দূরে থাকতে হবে। আমি বই নিয়ে নিচে চলে গেলাম। আর ওইদিকে আপু। এটা কি হচ্ছিল? আমি এই প্রথম শান্তর এত কাছাকাছি গেলাম। ওর ঠোঁট ইচ্ছে করছিল কিস করি, আর চোখ দেখে মনে হচ্ছিল ওর চোখের মায়াই পড়ে যায়। আচ্ছা, শান্ত আমাকে আটকালো না কেন? তার মানে ওর মনেও আমার জন্য ফিলিংস আছে। এখন কোনো উপায়ে ওই ফিলিংস বারে বের করতে। মায়াপু আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে আর নিজের ঠোঁটে হাত দেয়। হালকা হলেও প্রিয় মানুষটার স্পর্শ পেলাম, এতেই আমি খুশি। ওর মনে আমার জন্য যে ফিলিংস আছে ওটা বাহিরে বের করতে হবে। কিছুক্ষণ পরে মায়াপু খেতে টেবিলে এসে বসলো। আর এদিকে মায়াপুর আশা দেখে একটু আগে তার রুমে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছে। তাই মায়াপুর সামনে কেমন লজ্জা করছিল। এদিকে আমি লজ্জায় খেতেই পারছি না। আর আপু এমন একটা ভাব করে খাবার খাচ্ছে যেন তার সাথে একটু আগে কোনো কিছুই ঘটেনি। আমি লজ্জায় খেতে পারছি না। তা দেখে আম্মু বলল, এই শান্ত, এত লজ্জা পাচ্ছিস কেন? চুপচাপ খাবার খা। আরে আম্মু, মায়াপু আছে তার জন্য হয়তো লজ্জা পাচ্ছে। আরে মায়া আবার পর কেউ নাকি যে লজ্জা পাচ্ছিস? লজ্জা না করে ঠিক করে খাও। খাচ্ছি। তোমাদের যদি লজ্জার কথা বলতাম তাহলে তোমরাও লজ্জা পেতে, কিন্তু এইসব হবার পরে আপু কীভাবে এত স্বাভাবিক থাকতে পারে? আমি কিছু না ভেবে খেতে শুরু করি। আর ওইদিকে আপু মনে মনে, বেচারা লজ্জায় খেতেই পাচ্ছে না, তাহলে বিয়ের পরে কিভাবে খাবে? আমি তো জানতাম না আমার বাবুটা এত লাজুক। ইস, বেচারার গাল লজ্জায় একদম লাল টমেটো হচ্ছে। ইচ্ছে করছে টেনে দেই। মায়া আপু এসব ভাবছে আর খাচ্ছে। আমি কোনো রকম খেয়ে রুমে চলে গেলাম। খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে কলেজে গেলাম। আর এর মধ্যেই আবুর সাথে একবারও দেখা হয়নি। আর এইভাবে চলতে লাগলো। সকালে কলেজ আর রাত হলে আপুর কাছে পড়া। এখন আপুর অত্যাচার আরও বেড়ে গেছে। এখন যখন তখন আমার গায়ে গা ঘেঁষে বসে পড়ে আর পায়ে সুরসুরিও দেয়। কখন আবার আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তো এইভাবে এক সপ্তাহ চলে গেল। আর আপু তো এখন ওসি, তাই মনে হচ্ছে চাকরিতে চলে যাবে। এক সপ্তাহ পরে আজ আমি সকালে গিয়ে দেখি নিশি দাঁড়িয়ে আছে। আমি পাশ দিয়ে যাবো এমন সময়, এই শান্ত, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? আমিও অনেক ভালো আছি। তাই কয়েকদিনে কলেজে দেখলাম না যে। ও আম্মুর শরীরটা খারাপ ছিল, তাই আসছিলাম না। আমি ভাবছি ওই দিন মায়াপুর ভয়ে কলেজে আসছো না। আরে না, আমি কিছু মনে করিনি। তোমার আপু তাই হয়তো রাগ করেছে। কিছু মনে করো না, আপু একটু রাগী স্বভাবের। চলো ওই গাছের নিচে গিয়ে বসি। চলো। আমি আর নিশি গাছের নিচে গিয়ে বসে কথা বলছি। আর ওইদিকে থানার আপু একটা ফাইল দেখছিল। তখন তার মোবাইলে একটা ফোন আসে। সে রিসিভ করলেই, হ্যালো, শান্ত আবার কোনো মেয়ের সাথে কথা বলছে নাকি? একদম ঠিক ধরেছেন, শান্ত আবার নিশির সাথে কথা বলছে। ঠিক আছে, আমি আসছি। মায়াপু থানা থেকে বের হয়ে সোজা আমার কলেজে চলে আসলো এবং আমাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমাকে কলেজের বাঁ পাশের গার্ডেনে একটা গাছের নিচে বসে থাকতে দেখলো এবং আমার পাশে নিশিকে। আর ওইদিকে, নিশি আন্টির শরীরটা কি খুব খারাপ ছিল? ডাক্তারের কাছে গেছিলাম, আম্মুর প্রেশারের মাত্রা অনেক বেশি হয়েছিল। আমি নিশির হাত ধরে সান্ত্বনা দিচ্ছি। এমন সময় পেছন থেকে, বাবা, ভালোই তো লুতুপুতু প্রেম চলছে। আমি পেছনে তাকিয়ে দেখি মায়াপু দাঁড়িয়ে আছে, তাও আবার পুলিশের পোশাকে আর হাতে একটা লাঠি। আরে আপু,
তুমি এখানে এই সময়? আমি না আসলে তো তোমার প্রেম লীলা দেখতে পেতাম না। আপু তুমি ভুল বুঝছো। আমি ঠিকই বুঝছি, তুই আমাকে উল্টো ভুল বোঝানোর চেষ্টা করছিস। আপু, আপনি শান্তকে ভুল বুঝছেন। আমি তো শুধু শান্তর সাথে কথা বলছি, আর কিছুই না। এই মেয়ে, একদম চুপ। তোমাকে আমি শান্তর থেকে দূরে থাকতে বলেছিলাম, কিন্তু তুমি এত চরিত্রহীন যে বারবার ওর কাছে আসো। আপু, আপনি কিন্তু এবার আপনার সীমা অতিক্রম করেছেন। কলেজে এসে প্রেম করো, আবার আমাকে কথা শোনাচ্ছ? কলেজে কি তোমাদের প্রেম করার জায়গা? প্রেম মা বাবা তোমাকে শিখায় নাই যে কলেজে পড়ার জায়গা প্রেম করার জায়গা না? ও, তোমার তো পরিবারেই সমস্যা আছে মনে হয়। নিশি মাথা নিচু করে কান্না করছে। আবু তুমি নিশি কিভাবে অপমান করতে পারো না? বাবা, ভালোই এই মেয়ে, তুই কি এমন জাদু করলি আমার শান্তর উপর? আপু আর কিছু বলবে তার আগে আমি ঠাস করে একটা থাপ্পড় মারলাম আপুর গালে হাত রেখেই। হ্যাঁ মারলাম, কারণ তুমি না জেনে রিয়েক্ট করছো। আমি আর নিশি এমনিই কথা বলছিলাম। তাহলে যে তুমি ওর হাত ধরলে ওটা? তুমি কখনো সম্পূর্ণ কথা শোনো? নিশির মা অসুস্থ, তাই ও কান্না করছিল, আর আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। কিন্তু তুমি নিশিকে কি কি কথা বললে! ছি, তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে এসব কথা কীভাবে বলতে পারো? নিশি, আপুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও আমাকে। ঠিক আছে। আমি আর ওখানে এক মুহূর্ত থাকলাম না, ওখান থেকে চলে আসলাম। মায়াবু পেছন থেকে আমাকে অনেক ডেকেছে, কিন্তু আমি আর কোনো কথার জবাবই দিইনি। আমি সোজা বাসায় চলে আসলাম। তা বাবা, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? না মা, ভালো লাগছিল না তাই। কোনো শরীর খারাপ করছে দেখি? না মা, আমি ঠিক আছি, এমনি ভালো লাগছিল না তাই চলে আসলাম। ঠিক আছে, রুমে গিয়ে একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, মিতু কোথায়? ওকে দেখছি না যে। ও তো স্কুলে এখনো আসে নাই। ঠিক আছে। আমি রুমে এসে ভাবতে থাকলাম, মায়াবু একটু বাড়াবাড়ি করে ফেলেছে। আমার বড় বলে কি যা ইচ্ছা তাই করবে? এখন আমি নিশির সামনে কীভাবে দাঁড়াবো? ওর সামনে দাঁড়ালে তো নিজেকে কেমন অপরাধী মনে হবে। মানছে অন্যায়টা মায়াপুর, কিন্তু আমার সাথে কথা বলার জন্যই তো নিশি থাপ্পড় খেলো। মায়াপুর উপর খুব রাগ হচ্ছে। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। মাথাটা একটু শান্ত করতে পারি নাকি। আর ওইদিকে মায়াপু ভাবছে, কি করলাম আমি? আমি বিনা অপরাধে শান্তর সাথে এসব করে ফেললাম। আমার জন্য আজ ও নিজের অপরাধী মনে করছে না। ওর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আমার মনটা শান্ত হবে না। মায়াপু আর থানায় যায় না, সোজা বাসায় চলে আসে। এসে মাকে জিজ্ঞাসা করে আমি কোথায়। মা বললো যে আমি রুমে আছি। এটা শুনে মায়াপু রুমে আসলো। এসে দরজার কাছে এসে দেখে দরজা খোলা। সে সোজা রুমে ঢুকে পড়ে আর দেখে আমি ঘুমিয়ে আছি। আমার ঘুম হারাম করে এখানে শান্তিতে ঘুমিয়ে আছে, কিন্তু ওকে কি কিউট লাগছে, ইচ্ছে করছে গাল টেনে দিই। না, তার আগে ওর কাছে ক্ষমা চাইতে হবে। মায়াপু আমাকে ডাকতে থাকে। আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তাই আর না উঠে মাথায় আপুর হাত জড়িয়ে ধরে নিজের বাহুতে জড়িয়ে ধরলাম। মায়াপু আমার এমন অবস্থা দেখে অবাক হলো, কিন্তু ওনার ভালোও লাগছে। আমি শার্ট পরে ঘুমিয়েছিলাম, আর মায়াপু পুলিশের ইউনিফর্ম পরে আছে। আমি এদিকে কোলবালিশ মনে করে মায়াপুর চুলের মধ্যে মুখ ডুবে আছি। এবার মায়াপু শক খেলো, তার পুরো শরীর দিয়ে যেন এক আলাদা অনুভূতি কাজ করতে লাগলো। সে চাচ্ছে আমি তাকে এভাবে জড়িয়ে ধরে রাখি। এদিকে অজান্তে আমার দুহাত দিয়ে মায়াপুর পেট জড়িয়ে ধরি। মায়াপু এবার চোখ বন্ধ করে আমার স্পর্শ ফিল করছে। সে চাইলেও বাধা দিতে পারছে না। তার প্রিয় মানুষটা আজ তার এত কাছে এসছে যে সে নিজেকে কন্ট্রোলই করতে পারছে না। আমার প্রতিটি স্পর্শ যে তাকে এক অন্য ভালো লাগে সৃষ্টি করছে। আমি এবার মায়াপুর ঘাড়ে মুখ রাখলাম। সে এবার আর কন্ট্রোল করতে পারে না, আমার মুখোমুখি হয়ে শুয়ে পড়ে। মায়াপু ঘেমে একাকার অবস্থা, আর এদিকে আমি গভীর ঘুমে। মাথা ব্যথা করছিল, তাই সহজে ঘুমটা ভাঙছে না। আর আমার মুখোমুখি হয়ে প্রথমে আমার চেহারার দিকে তাকিয়ে থাকে মায়াপু। কি জাদু করেছিস পিচ্ছি? তুই তোর প্রতিটা স্পর্শ আমাকে সুখে সাগরে ভাসাচ্ছে। নিজেকে তোর কাছ থেকে দূরে রাখতে পারছি না। জানি এগুলো তুই ঘুমের মধ্যে করছিস, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। মায়া এসব কথা ভাবছে, তখন মায়া আমার ঠোঁটের কাছে এগিয়ে আসে আর আলতো করে আমার ঠোঁট মিশিয়ে দেয়। মায়াপু এমনভাবে কিস করছে যেন আমি জেগে না যাই। মায়াপু চোখ বন্ধ করে আমাকে কিস করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে মায়াপু নিজেকে সামলাতে পারে না, পাগলের মতো কিস করতে থাকে। মায়াপুর এই কিসের জন্য আমি একটু নড়ে উঠি। সে ভয় পেয়ে যায় এবং নিজেকে আমার থেকে একটু দূরে সরিয়ে নেয়। জেগে গেল নাকি? না, ঠিক আছে। মায়াপু এবার চলে যাবে, কিন্তু সে আবার আমার দিকে তাকিয়ে আমার কাছে আসে আর আমার পাশে শুয়ে পড়ে আর আমার ঠোঁটে আলতো করে আবারও কিস করতে থাকে। কিন্তু মায়াপুর এসব কাণ্ড কারখানা একজন রুমের বাইরে থেকে দেখছিল। সে আর কেউ না, সে হলো। এবার বুঝলাম মায়াপু কেন ভাইয়াকে কেয়ার করে।
কোনো মেয়ের সাথে দেখতে পায় না। বাবা, মায়াপুর তাহলে আমার ভাবি হবে। কিভাবে কিস করছে, মনে হচ্ছে অনেক দিনের বাসনা। ভাগ্যে ভালো ভাইয়া ঘুমিয়ে থাকলে সহজে সজাগ হয় না। ঠিক আছে, করুক। মিতু অনেকক্ষণ আগে এসেছিল এখানে। মায়াকে যখন আমি ঘুমের মধ্যে জড়িয়ে ধরি তখনই সে বাইরে থেকে দেখছে। তারপর সে একটা আওয়াজ করে যাতে মায়াপু আমাকে ছেড়ে দেয়। মায়া আমাকে ছেড়ে দিয়ে উঠে পড়ে, কিন্তু তার পুরো শরীর ঘামে মাখামাখা হয়ে আছে। সে আমার দিকে তাকিয়েই, ইস কি মিষ্টি ঠোঁট, ইচ্ছে করছে খেয়ে ফেলি। না থাক জান, তুমি ঘুমিয়ে থাকো, আমি আবার আসবো এসে। বাই। মায়া আমার রুম থেকে ওর রুমে চলে গেল, কিন্তু মিতু নিচে বসে মায়াপুর এইসব দেখে হাসতে থাকলো। যে আমার মার চোখ এড়ালো না। সে মিতুকে জিজ্ঞাসা করলো, মিতু কিছুই বলল না, কিন্তু পরে সব বলেই দিল। কি এইসব করেছে? রাগ করো না, মায়াপু ভাইকে ভালোবাসে। আরে পাগল মেয়ে, আমি এটা আগে থেকেই জানি যে মায়া আপু তোর ভাইকে পছন্দ করে। কবে থেকে? আমরা যখন তোর দাদুর সাথে থাকতাম তখন শান্ত আর্ট এবং মায়া এসএসসি পরীক্ষা দিবে, তখন থেকেই মায়া শান্তকে তার চোখে চোখে রাখতে, যেটা বাড়ির সবাই খেয়াল করছে। একবার কি হয়েছে জানিস? কি হয়েছে মা, বলো না। তো ভাইকে তোর মায়া নানু বাড়ি নিয়ে গেছে, আর মায়া এটা জানতে পেরে কি কান্না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে শান্তকে নানুর বাড়ি থেকে তোর দাদুর বাসায় আনতে হয়। তোর ভাই আরেক জেনে সে নানু বাড়ি থেকে আসবে না। এই কথা যখন মায়া জানতে পারে তখন কি কাণ্ড করে। কি করে? আমি আমার নানুর বাসা থেকে আসলেই মায়া আমাকে সবার সামনে ঠাস ঠাস করে চড় মারে। আমি তো কান্না করতে থাকি। তা দেখে সবাই যেন আকাশ থেকে বলল। তখন আমার দাদু, মায়া মা, তুমি শান্ত দাদু ভাইকে মারলা কেন? তো কি করব, ওর সাহস কি করে হয় আমাকে রেখে ওর নানু বাড়ি যায়? কেন, শান্ত দাদু ভাই তোর ওর নানুর সাথে দেখা করতেই পারে। না, পারবে না, ও আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। ঠিক আছে, ও নানুর গেলে তোমার কি? ও আমার কাছ থেকে চলে গেলে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি শান্ত দাদু ভাইকে মানা করে দিচ্ছি। তাই দাও, ও আমাকে ছাড়া যেন কোথাও না যায়, আর গেলে ওকে আমি শেষ করে দিব। শান্ত, তুমি আর নানু বাড়ি যাবে না, ঠিক আছে? পরে এক সময় আমরা সবাই মিলে যাব তোমার নানুর বাড়ি। না না, আমি যাব, আমি নানুর বাড়ি যাব। এটা শুনে মায়া ঠাস করে আমাকে 2টা থাপ্পড় মারলো। বাড়ির সবাই অবাকের শেষ পর্যায়ে। এই, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, আমার কাছে থাকবি সারা জীবন। আমি থাকবো না তোমার কাছে, তুমি শুধু আমাকে মারো। তাও তোকে আমার কাছে থাকতে হবে। আচ্ছা, ও কোথাও যাবে না, তোমরা এখন রুমে যাও। মায়া আর আমি চলে যাওয়ার পর যে যার কাজে চলে গেল। কিন্তু মায়ের আচরণ দিন দিন পরিবর্তন দেখা দিতে থাকে। মায়া বেশিরভাগ সময় আমার সাথে থাকে। আমার কি লাগবে, কি প্রয়োজন সব দেখে রাখে। বাড়ির সবার চোখ এড়ালো না। আমার মা বাবা, মায়ের মা বাবা, দাদু আলাদা কথা বলে। আর সে কথা হলো, তোমরা তো মায়া আচরণ দেখতেই পারছো শান্তর প্রতি। আমার মনে হয় শান্তকে নিয়ে মায়ার মনে অন্য কিছু চলছে। তাই আমি চাচ্ছি তারা যখন বড় হয়ে যাবে তখন তাদের বিয়ে দিয়ে দেব। এতে তোমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বাবা, শান্ত তো মায়ের থেকে ছোট। এতে কিছু হবে না, তোমরা রাজি আছো নাকি বলো? আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখন তাদের একসাথে রাখলে তাদের লেখাপড়ার ক্ষতি হবে। তাই ছোট বৌমা, তুমি শান্তকে নিয়ে ঢাকায় চলে যাও, ঠিক আছে? দাদুর কথা মতো মায়ের কাছ থেকে আমাকে আলাদা করা হয়। এতে মায়া খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। সারাদিন মন খারাপ করে থাকে। কারোর সাথে কোনো প্রকার কথা বলে না। নিজেকে সবসময় একা একা রাখে এবং কান্না করে। মায়ের এমন করে দেখে বাড়ির সবাই তাকে বলে, তুমি যখন বড় হবে, তোমার পড়াশোনা শেষ হবে, তখন তুমি শান্তকে ফিরে পাবে। কিন্তু ওইদিকে শান্ত তখন ছোট ছিল, তাই এইসব কিছুই বুঝতে না পারায় তার ওখানে কোনো সমস্যা হয় নাই। আর অনেক বছর পরে মায়া যখন বড় হয় তখন তার পাথে শান্তর প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায়। তাই সে ইচ্ছে করে ঢাকায় শান্তর এলাকায় ওসি হিসাবে এসেছে। এবার বুঝলি কেন আমি কিছু বলি না? মানে ভাইয়া আর মায়াপুর বিয়ে আগে থেকেই ঠিক করা? অনেক কথা হলো, যা মায়া আর তোর ভাইকে ডেকে নিয়ে আয়। মিতু চলে গেল ডাকতে। কিছুক্ষণ পরে মায়া চলে আসে খাবার খেতে। তারপরে আমি নিচে আসি। এসে মায়াপুর মুখোমুখি হয়ে বসে থাকি আর দেখি মিতু হাসতেছিল।
তা দেখে আমি বললাম, এই তুই হাসছিস কেন? চুপচাপ খাবার খা। না মানে, তুই কবে থেকে লিপস্টিক নেওয়া শুরু করেছিস? মায়া মৃত্যুর কথা শুনে আমার দিকে তাকায়, তাকে দেখে আমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। এমন সময় হয়তো ঠোঁট কেটে গেল, তাই রক্ত বেরোচ্ছে। তখন মৃত্যু বলে, দেখে তো মনে হচ্ছে কেউ কিস করেছে, তাই তো ঠোঁট ফুলে গেছে। মায়া আবার একটু ভয় পেয়ে গেল। এবার মায়ের খাবি কিন্তু। আমি মুখ ধুয়ে এসে খাবার খাওয়া শুরু করলাম। আমি নিজের মতো খাচ্ছি, তখন সামনে তাকে দেখি মায়া আপু আমার দিকে তাকিয়ে আছে, খাচ্ছে না, তবু আমার ঠোঁটের দিকে। এতে আমার কেমন যেন অস্বস্তি লাগলো, তাই আমি একটু তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেলাম। আর এদিকে মায়ের খুব রাগ হলো আমি চলে যাওয়ার জন্য। কুত্তাটা চলে গেল কেন? এখানে আর কিছুক্ষণ থাকলে কি এমন ক্ষতি হতো? কিন্তু আমার যে ওর ঠোঁটের স্বাদ ভুলতে পারছি না। কি করব, ইচ্ছে করছে আমার ওই ঠোঁটের স্বাদ নেই। তারপর সবাই খেয়ে দিয়ে চলে গেল, সাথে মায়াও। কিছুক্ষণ পরে আমি গেলাম মায়ের কাছে পড়তে। আমি টেবিলে চুপচাপ বসে পড়তে লাগলাম, কিন্তু মায়া আমার সামন থেকে উঠে আমার পাশে বসে। আমি একটু নড়ে বসলাম, মায়া গা ঘেঁষে বসে। আমি পড়ছি, পড়তে পড়তে আমার ঠোঁটে কোনো কিছুর স্পর্শ পেলাম। সামনে তাকিয়ে দেখি মায়া নেশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে এবং ঠোঁটে হাত দিয়ে নাড়াচাড়া করছে। তা দেখে আমি একটু দূরে সরে এলাম। আপু, কি করছো তুমি? মায়া গিয়ে দরজা আটকে দিল। আরে, দরজা লাগাচ্ছ কেন? মায়া আপু আমার কোনো কথার জবাব না দিয়ে আমার দিকে এগোতে থাকলো। আমি পেছাতে পেছাতে বিছানায় গিয়ে পড়লাম। আপু, কি করছো? আমি তোমার ছোট ভাই। আপন না, চাচা তো। তবুও ভাই, আমাকে ছাড়ো। তোকে সেই ছোট্ট থেকে ভালোবাসি, কেন বুঝিস না আমাকে? তোকে খুব ভালোবাসি। বলার আগে আমার ঠোঁট নিজের করে নিল। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলেও সে আমার ঠোঁটে কামড় দিচ্ছে, তাই বাধ্য হয়ে মায়ের সাথে আমি তাল মেলাতে থাকি। আর এদিকে মায়া আমার রেসপন্স পেয়ে আরও গভীরভাবে কিস করতে থাকে। কিন্তু এদিকে আমার নাজেহাল অবস্থা, তাই আমি জোর করে ছাড়িয়ে নেই আর ঠাস করে মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিই। মার, তোর যত ইচ্ছে মার, কিন্তু এই আমাকে ভালোবাসা দে। আপু, তুমি আমার বড় আপু হও, আমাদের মধ্যে এসব সম্ভব নয়। কেন সম্ভব না? দেখ আমাকে, আমার দিকে তাকা। আমি কি দেখতে খারাপ যে সম্ভব না? আর বড় ব্যাপারটা, ওটা কোনো ব্যাপার না। দেখো আপু, তাও এটা সম্ভব নয়। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, সরি। আমি গেলাম। আমি দরজার কাছে গেলাম, তখন আমাকে জোর করতে বাধ্য করিস না। যা ইচ্ছে করো। শান্ত, তোকে কাছে পাওয়ার জন্য সেই ছোট থেকে অপেক্ষা করছি, আর তুই এখন আমার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছিস। শোন, এই মায়া হার মানতে শিখে নাই। আমিও বলে দিই, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি মায়াপুর রুম থেকে চলে আসলাম। এসে নিজের রুমে এসে ভাবতে থাকলাম, আর ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ওইদিকে মায়ের চোখ থেকে ঘুম উড়ে গেছে, ও শুধু আমার কথা ভাবছে। এইসব ভাবতে ভাবতে সে আমার রুমের সামনে চলে আসে। এসে দেখে রুম খোলা, ভেতরে আসতেই দেখে আমি ঘুমিয়ে আছি। সে এসে আমার পাশে বসে, আর এদিকে আমার হঠাৎ মনে হলো কি আমার পাশে বসে আছে। আমি ভুল মনে করছিলাম, কিন্তু পরে হালকা চোখ খুলে দেখে মায়া বসে আছে। আমি চুপ করে আবার চোখ বন্ধ করি। আমি দেখতে চাই মায়া কি করে। হঠাৎ আমার মাথায় হালকা পানি পড়তে লাগলো। আমি বুঝতে পারলাম মায়া আপু কান্না করছে। আর এদিকে মায়া, বিশ্বাস কর শান্ত, তোকে সেই ছোট্ট থেকে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তোর জন্য আমি তোদের এলাকায় ওসি হিসেবে নিয়োগ হয়েছি, কিন্তু এসব কিছু করার পরেও তোকে নিজের করে পেলাম না। আমি জানি জোর করে তোর ভালোবাসা পাবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাল তোকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিব। তোকে আর এই মায়া চেহারা দেখতে হবে না, চিরতরে চলে যাব তোকে ছেড়ে। শুধু শেষবার তোকে দেখতে আসলাম। আমি দোয়া করব যেন তুই একজন তোর মনের মতো জীবন সঙ্গী পাবি। ভালো থেকো। মায়া যখন উঠতে যাবে তখন তার হাত ধরে কেউ পেছন থেকে কেউ একজন টেনে ধরলো এবং নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে। মায়া প্রথমে ভয় পেলেও পরে দেখে এটা আমি। কিন্তু মায়া ভাবছে আমি তো ঘুমের মধ্যে এসব করছি, তাই সে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরি। মায়ের কানের কাছে বললাম, আমি এখনও জেগে আছি। মায়া এই কথা শোনার পরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করা বন্ধ করে দেয়। আমি মায়াকে আরও গভীরভাবে জড়িয়ে ধরি। মায়া নিজেকে আমার কাছে তুলে দিছে। মায়া নিজেকে আমার কাছে তুলে দেয়। আমি যদি ভালো নাই বাসতাম তাহলে বিকেলে যে এতগুলো কিস করছো সেটা করতে দিতাম না। মানে তুমি ঘুমিয়েছিলে না তখন? একটা মেয়ে যদি একজন ঘুমন্ত ছেলেকে ঘুমের মধ্যে কিস করে তাহলে ওই ছেলে তো ঘুম ভেঙে যাবেই, এটা স্বাভাবিক। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে বলো নাই কেন এতদিন? ওরে আমার বাবুটা, কষ্ট হয়েছে? আসো আদর করে দেই। আচ্ছা মায়া, তুমি একটু আগে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলে, আর এখন চুপ কেন? কারণ আমি ভাবছিলাম যে তুমি হয়তো বা ঘুমের মধ্যে এমন করছো। যখন তুমি বললা আমি সজাগ, তখন আর তোমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি নাই। কেন?
কারণ এই শান্ত আমি সেই ছোট্ট থেকে ভালোবাসি তাই। আমি মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু মায়া আমাকে কোনো বাধাই দিচ্ছে না। আমি মায়াকে নিজের দিকে ঘুরিয়ে 2 ঠোঁট এক করব, তখনই থেমে গেলাম আর মায়াকে ছেড়ে দিলাম। যাও, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলে কেন? এসব বিয়ের পর হবে, এখন না। যাও, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, কিন্তু আজ আমি তোমার সাথে ঘুমাবো। না, এটা ঠিক না। দেখো, আমরা এখনো বিয়ে করিনি, তাই একসাথে থাকা ঠিক হবে না। না না, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার বুকে মাথা রেখে। মায়া প্লিজ। তুই যদি আর একবার যেতে বলিস, আমি সোজা বড় আব্বুর কাছে গিয়ে বলবো তুই আমাকে বাড়িতে থাকতে দিবি না। তাই এখন তুমি কি করবে দেখো বাবু। আচ্ছা ঠিক আছে। মায়া গিয়ে আগে দরজা বন্ধ করে আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পরে আমার ঠোঁট নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আমি এটা দেখেও কিছু বললাম না, কিন্তু এবার আরও কাছে এসে আমাকে কিস করতে লাগলো। আমি এটা দেখে বললাম, মায়া ঘুমাও চুপ করে, না হলে নিজের রুমে যাও। কেন, কিস করলে সমস্যা কি? বললাম তো, বিয়ের আগে এসব ঠিক না। শুধু কিসই তো করছি, তাতেও মানা আছে? আছে। তো চলো এখন বিয়ে করে নেই। কেন? আমার তোমাকে আদর করতে ইচ্ছে হচ্ছে তাই। আমার বাবুটা দেখো, আমাদের বিয়ে হয়ে নিক, তারপর না হয় আদর করো, এখন প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে সব আদর একেবারে করব, বারণ করতে পারবে না। আচ্ছা। আমরা ঘুমিয়ে গেলাম। সকালে আমার আগে মায়া আপু ঘুম থেকে উঠে গেল এবং তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়, কিন্তু যাওয়ার সময় একজন এটা দেখে নিয়েছে, আর সে হলো বাবা। মায়া। মায়া বাবার আওয়াজ শুনে চমকে উঠল। সে পিছিয়ে তাকিয়ে দেখে তার বড় আব্বু দাঁড়িয়ে আছে, হয়তো কোনো বিষয় রেগে আছে। বড় আব্বু বুঝতে পারলো নাকি আমি যে আজ শান্তর রুমে ঘুমিয়েছিলাম? আল্লাহ বাঁচাও। হ্যাঁ, বড় আব্বু কিছু বলবে? তুমি এত সকালে শান্তর রুমে কেন গিয়েছিলে? কেউ না তো, আমি আমার মোবাইল নিতে গিয়েছিলাম, শান্তর রুমে ছিল তাই। তোমার মোবাইল শান্তর রুমে কি করছে? না মানে, শান্তর মোবাইলে চার্জ ছিল না, তাই আমার মোবাইল কাল রাতে নিয়েছিলাম, দিচ্ছিল না তাই এখন নিলাম। কিন্তু তোমার হাতে তো কোনো মোবাইল নেই। এবার কি করি? আসলে বড় আব্বু। আরে আমি তো এমনি বললাম, যাও তুমি তোমার রুমে যাও। ঠিক আছে। তখন হঠাৎই মিতু চলে আসলো। এসেই, মায়াপু, এই যে তোমার মোবাইল, আমি কাল রাতে দিতে পারি নাই, তাই এখন দিলাম, কিছু মনে করো না। এই রে মিতু, তুমি আর আসার কোনো সময় পেলে না, এক্ষুনি আসা লাগলো। ও মোবাইল তোমার কাছে ছিল আর আমি শান্তর রুমে গিয়ে খুঁজছি। এই নাও তোমার মোবাইল। তখন মায়া আব্বুকে বলেই তার রুমে চলে গেল। যাও। মিতু চলে গেল। তখন আমার বাবা আমার রুমে এলো, এসে দেখে আমি ঘুমিয়ে আছি। বাবা এসেই, শান্ত বাবা, আর কত ঘুমাবি, সকাল হয়ে গেছে। মায়া জ্বালিও না তো, তুমি সারা রাত আমাকে ঘুমোতে দাওনি, এখন তো ঘুমোতে দাও। আমার মায়া না, আমি তোর বাবা হারামজাদা। এইদিকে আমি ঘুমিয়ে আছি, তখনই আব্বুর কথা শুনে ঘুম কোথায় পালিয়ে গেল। সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দেখি বাবা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। বাবা, তুমি এখানে তো এত সকালে? কেন, নিজের ছেলের রুমে তার বাবার আসার নিষেধ আছে নাকি? আমি তা বলিনি, তুমি তো এখানে আসো না তাই। তোকে কিছু কথা বলতে এসেছি। বলো, এতে অনুমতি নেওয়ার কি আছে? তোর বিয়ে। ও, আমার বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে মানে? কিসের বিয়ে আর কার সাথে? আমি বিয়ের কথা বলছি, কুরবানি হতে না, এমন অবাক হওয়া কি আছে? আর মেয়ে খুব সুন্দরী, তোমার সাথে ভালো মানাবে। মায়ে হবে, তাও জিজ্ঞাসা করলাম কার সাথে? আমার বন্ধুর মেয়ের সাথে। কি? ওর নাম রায়শা, আর ও আজ এখানে আসবে তোমার সাথে দেখা করতে। আমি বিয়ে করব না। তোমার থেকে অনুমতি চাচ্ছি না, তোমাকে এখানে আমি বলতে এসেছি। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, যাও। বাবা, বাবা, যা শালা চলেই গেল। এই বাপের জন্য কিছু করাই যায় না। এখন আমার কি হবে? মায়া যদি শোনে কি একটা বিপদে পড়লাম। ও, আমি তো রাইসাকে কি একটা বিপদে পড়লাম। আমি যদি রাইসাকে বলি আমি মায়াকে ভালোবাসি, তাহলে বিয়ে ভেঙে দেবে। এখন ঘুমাই। আমি আবারও ঘুমিয়ে গেলাম। ওইদিকে নিচে আমাদের বাসায় একজন আসলো। তখন মিতুকে দরজা খুলে দেয়। মেয়েটি বাসার ভেতরে আসলো, দেখে বাবা সবাই বসে খবর পড়ছে। তখন, আপনি কে আর কাকে চাই? এটা কি আনোয়ার আঙ্কেলের বাসা? জি, কেন? আমি তার বন্ধুর মেয়ে, তিনি আমাকে আজ আসতে বলেছিল। ও, ভেতরে আসেন।
বাবা খবরের কাগজ থেকে মাথা তুলে দেখে। বাবা, এই মেয়ে তোমার সাথে কথা বলতে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাইসা মা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি? আল্লাহ যেমন রাখছে। আর মিতু, এটা তোমার ভাবি। ভাবি মানে? তোমার আরো একটা ছেলে আছে? এমন সময় রান্নাঘর থেকে মা এসে। চুপ ফাজিল মেয়ে, এটা তোর শান্ত ভাইয়ের হবু বউ, মানে তোর হবু ভাবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম মা, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইসা, এই আমার ছোট আর আদরের মেয়ে মিতু। হ্যালো মিতু, কেমন আছো? ভালো আছি ভাবি। মা রান্নাঘরে চলে গেল। এদিকে মিতু। এটা কি হলো? কাল মা বলল মায়াপু আর ভাইয়ের বিয়ে ছোট থেকে ঠিক করা, কিন্তু এখন এটা তাহলে কি সব গুলিয়ে যাচ্ছে? সিঁড়ি থেকে নামতে নামতে মায়া। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং মায়া মা। আপু, গুড না, আজ তোমার জন্য ব্যাড মর্নিং হতে চলেছে। কিন্তু বড় আপু, এই মেয়েটা কে? ও বলতেই ভুলে গেছি, ও হলো রাইসা, আমার হবু বউ। ও হবু বউ? হবু বউ মানে? মানে রাইসা ভাবি আমার শান্ত ভাইয়ের হবু বউ। কি? কি ব্যাপার বুঝলাম না। তোমরা সবাই এই বিয়ের কথা শুনে এত অবাক হচ্ছ কেন? না বাবা, কিছু না। না কিছু না। রাইসা মা, তুমি শান্তর সাথে দেখা করে আসিও যাও। কেন? ও শান্তর সাথে কেন দেখা করবে? আরে মায়া মা, রাইসার সাথে শান্তর বিয়ে, তাই দেখা করবে না? আঙ্কেল, শান্ত রুম কোন দিকে? মিতু, রাইসাকে তোমার ভাইয়ের রুমটা দেখিয়ে দাও। আসেন। তারপর মিতু রাইসাকে নিয়ে আমার রুমে এলো। রাইসা আমার রুমে এসে দেখে আমি ঘুমিয়ে আছি। ভাইয়া হয়তো ঘুমিয়ে আছে। তুমি চিন্তা করো না। বাহ, আমার জামাই তো দেখতে একদম হিরো। রাইসা আমাকে ডাকতে লাগলো। সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, আর এখনও না। রাইসা ডাকলো। অনেক ডাকার পর, মায়া এখন তো ঘুমোতে দাও, আজ তো কলেজও নেই। শান্ত, আমি মায়া না, আমি রাইসা। ও রাইসা। হঠাৎ রাইসা নাম শুনে ঘুম একদম উড়ে গেল। সোজা বিছানায় বসে রইলাম। দেখি পাশে একটা মেয়ে বসে আছে। বাহ, বাবা তো দেখছি চয়েস ভালো আছে। এইভাবে কি দেখেন? ও আপনি তাহলে রাইসা? বাহ, আপনি তো অনেক সুন্দরী। আপনিও না? বাহ, আপনি তো লজ্জা পেলে আরো বেশি সুন্দরী লাগে, একদম আমার স্বপ্নের রানীর মতো। যা শান্ত, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আপনার কি আমাকে পছন্দ হলো নাকি? আপনি নিচে অপেক্ষা করুন, আমি আসছি। আমার সাথে আজ ঘুরতে যাবেন? আপনি গেলে অবশ্যই যাব। রাইসা চলে গেল। আমি ওয়াশরুমে গেলাম, কিন্তু যখন ফ্রেশ হয়ে বের হলাম তখন আবার আমার সামনে জম দাঁড়িয়ে আছে। হয়তো খুব রেগে আছে। আর এটা মায়া আপু, খুব রেগে আছে। আমি মাথা নিচু করে সামনে গেলাম। তখনই পিছন থেকে কোনো একটা শব্দ পেলাম, তাই পিছনে তাকিয়ে আমার মাথায় হাত। মায়া দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে আসছে। মায়া, তুমি দরজা বন্ধ করলে কেন? তুমি হাসলে অনেক সুন্দরী লাগে, স্বপ্নের রানী। মায়া, বিশ্বাস করো, এই কথা এমনি বলেছিলাম। তোকে আর বিশ্বাস, কুত্তা। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি এবং অবশেষে মায়াকে মানাতে পারলাম। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। মায়া কান্না করতে লাগলো। মায়া আর কান্না করছো কেন? আমার উপর বিশ্বাস নেই তোমার? তোমার উপর না তো আর কার উপর বিশ্বাস করব? তুমিই তো আমার সব, আমার জান। এই জন্যই তো আমাকে থাপ্পড় মারলা। উহ, কি ব্যথা। আরে আমার বাবুটা এত ব্যথা পেয়েছে, আসো আদর করে দেই। এই না, আমি তো এমনি বললাম। না, আজ তো আমার বাবুটাকে আদর করেই শান্ত হব। মায়া আমার দিকে এগোতে লাগলো। মায়া, তুমি আমার দিকে এগোচ্ছ কেন? মায়া আমার দিকে এগোচ্ছে আর আমি পেছনে যাচ্ছি। যেতে যেতে পিঠ দেয়ালে আটকে গেল। মায়া আমার অনেক কাছে চলে আসলো আর মায়ের নিঃশ্বাস আমার উপর পড়ছে। মায়া আস্তে আস্তে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। মায়া গভীরভাবে কিস করছে। আমি ছাড়াতে চাইলেও ঠোঁটে কামড় দিল আর চোখের ইশারা করে ছাড়াতে বারণ করলো। তখন লজ্জার বাইরে থেকে মিতু ডাকতে লাগলো, ভাইয়া ভাইয়া, তোমাকে বাবা নিচে ডাকছে। আমি মায়াকে উদ্দেশ্য করে বললাম, দেখলে বললাম না কেউ চলে আসতে পারে। কি হয়েছে? মিতু ডাকছে, দেখে নাই, যাও। তোমার বললেই হলো, আমি শুধু শুধু বাবার কাছে বকা খাই। তুই চুপ করবি? আর তুই ওই রাইসার সাথে কোথাও যাবি না। আরে যদি বাবা বলে তো আমাকে তো যেতেই হবে, তাই না? কুত্তা, যদি তুই ওই রাইসার সাথে ঘুরতে যাস তাহলে তোকে আমি জেলে নিয়ে গিয়ে এমন অবস্থা করব যে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবি না। আচ্ছা বাবা, এতে রাগ আর কি আছে? এখন নিচে চলো, বাবা ডেকেছে।
আমি আর মায়ের নিচে চলে আসলাম। এসে দেখি শান্ত, তুমি আর রাইসা আজ আলাদাভাবে সময় কাটাও, তাহলে নিজেদের আরো ভালো করে চিনতে একে অপরকে বুঝতে পারবা। কিন্তু বাবা, ঘুরতে যাওয়ার কি আছে? এমনি তো চেনা হয়ে গেছে। কেন, তোর কোনো কাজ আছে নাকি? না, নাকি তবু। আর কোনো কথা না, আমি যা বলেছি তাই হবে, যাও। বড় আব্বু, আমিও যাব। শান্ত, মায়াকেও নিয়ে যাও। না, নাকি তবু। সবাই চলে গেল। তখন মায়া আমার কাছে এসে কানে কানে বলল, কি ভাবছিলি আমি যাব না আর তুই ওই রাইসার সাথে আরামে প্রেম আলাপ করবি? এখন চুপচাপ রুমে গিয়ে রেডি হয়ে আসবি। আর হ্যাঁ, বেশি স্টাইল করার দরকার নাই। মায়া চলে গেল। আমি ওখানে বোবার মতো দাঁড়িয়ে আছি। এখন কি করি? রেডি হয়ে সবাই চলে আসলো। তখন রাইসাও আসলো। রাইসাকে এখন সত্যি অনেক সুন্দর লাগছে। শান্ত, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। এমন সময় মায়া আসলে মায়াকে দেখে আমি প্রথম ক্রাশ নামক অখাদ্যটা খেলাম। আমার পছন্দের নীল শাড়ি, নীল চুড়ি, এতে মায়াকে পরীর মতো লাগছে। কিন্তু এটা কি ঠিক হলো? মায়া আমার সাথে কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলো। আর আমি আর রাইসাও আসলাম। বাইরে এসেই একটা গাড়ি নিলাম যাতে তিনজন একসাথে যেতে পারি। আমরা সবাই একটা পার্কে চলে আসলাম। এসে রাইসা আমার ডান হাত জড়িয়ে ধরে আছে এবং অনেক কথাই বলছে। আর ওইদিকে মায়ের রেগে মুখ লাল করে ফেলেছে। আমি রাইসার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিছুক্ষণ পর, মায়া তুমি এখানে? আমি মায়া রাইসা পেছনে তাকিয়ে দেখি এক ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলেটাকে আমি চিনি। তখন ছেলেটা হঠাৎ মায়াকে জড়িয়ে ধরে, কিন্তু মায়া ছেলেকে কিছুই বলে না। যা দেখে আমার অনেক রাগ হলো, কিন্তু কিছুই করার নেই। আমাকে এখনো রাইসা ধরে রেখেছে। আরে রাকিব, তুমি এখানে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করে? আরে আমি এই এলাকার নতুন ওসি। তার মানে তুমি তোমার স্বপ্নটা পূরণ করেই ছাড়লে? হঠাৎই, মায়াপু, তুমি আর রাকিব ভাইয়া আলাদাভাবে কথা বলো, অনেকদিন পর তোমার দেখা হলো। হ্যাঁ মায়া, চলো আমরা ওই দিকে যেয়ে কথা বলি। কিন্তু যান, দেখুন অনেকদিন পর দেখা হলো আপনাদের, একটু আলাপ করে আসেন। যান, চলো মায়া, আসো। রাকিব মায়াকে টেনে নিয়ে গেল। আর এদিকে আমি আর রাইসা একটা বেঞ্চে বসলাম। রাইসা নিজে অনেক কথা বলছে, কিন্তু আমি এখনো রেগে আছি আর ভাবছি মায়াকে আমাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু আবেগের বসে এমনটা করছে। শান্ত, শান্ত, শান্ত। ও হ্যাঁ, তুমি কিছু বলছিলে। আমি মায়ের সাথে কথা বলছি, তখন মায়া কোত্থেকে চলে আসলো। শান্ত, চল বাসায় চল। আরে মায়াপু, এই তো এলাম, আর এখনই চলে যাব। রাইসা, তোমার থাকতে হলে তুমি থাকো, কিন্তু শান্ত তুই এখন আমার সাথে যাবি, বাসায় চল। না না আপু, শান্ত যাবে না, আমরা একটু পর চলে আসবো, আপনি চলে যান। শান্ত, তোকে আমি যেতে বলছি। আপনি ওই রাকিবের সাথে চলে যান, আমার সাথে যাওয়ার তো তারা কিসের? যান, কোথায় গেল আপনার রাকিব? শান্ত, বিশ্বাস কর, আমার আর রাকিবের মধ্যে কোনো সম্পর্ক নাই। মায়া আপু আর রাকিব ভাইয়ার মধ্যে সম্পর্ক থাকলে শান্ত তোমার কি? রাইসা, তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করছো। মানে কি? আমি আমার বরের ব্যাপারে কথাও বলতে পারবো না? না, পারবো না। আর শান্ত তোমার বোন না, এখনো তোমাদের বিয়ে হয় নাই। হয় নাই, কিন্তু সামনের সপ্তাহে হবে। দেখি কিভাবে তুই শান্তকে বিয়ে করিস, কিভাবে। আপনি এভাবে কথা কেন বলছেন, যেন আপনি শান্তকে ভালোবাসেন? এই রে, এটা তো দেখছি ঝগড়া শুরু করে দিছে। হ্যাঁ, আমি শান্তকে ভালোবাসি, আর শান্ত শুধুই আমার। আমি আন্দাজ করেছিলাম তোমার আর শান্তর মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আছে। আমি শান্তকে ভালোবাসি সেই ছোট্ট থেকে। এখন তুই কোথায় থেকে এসে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিবি আর আমি চুপচাপ দেখব? তো আপু, আপনি শুনে রাখেন, আগামী সপ্তাহ আমাদের বিয়ে, তখন কি করবেন? আমি এই বিয়ে হতে দিলে তো দেখি কিভাবে এই বিয়ে তুমি আটকাও। শান্ত, চলো এখান থেকে। বিয়ে বিয়ে বিয়ে, এতই বিয়ে করার শখ থাকলে অন্য ছেলে দেখ না, আমার শান্তর মধ্যে কি এমন আছে? আমার বা হাত জড়িয়ে ধরেই, হ্যাঁ, আমার মধ্যে কোনো কিছুই নাই, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। মা এসব কি বলছে? অন্য ছেলেকে না, আমার শান্তকে চাই। আমি থাকতে কোনো দিন পাবি না। আর আমি কোনো সবজি নাকি যে দুজন কিনে নেবে? আঙ্কেল, আমার সাথে শান্তর বিয়ে ঠিক করেছে, তোমার সাথে না। বিয়ে ঠিক আছে, এবার দেখ কি করি আমি। তুই অনেক বড় ভুল করেছিস আমার শান্তর দিকে নজর দিয়ে। মায়া ফোন বের করে কাকে যেন ফোন করে আসতে বলল। মায়া, কাকে ফোন করলে? আর তোমরা এখন নিজেদের মধ্যে ঝগড়া করে থামাবে? সবাই দেখছে তো। তুমি শুধু দেখো জান, তোমাকে আমি আমার করেই ছাড়বো। মায়া, অনেক হয়েছে, এবার থামো। ওই, তুই শুধু আমাকে বলছিস কেন? এই রাইসাকেও তো বল। শান্ত আমাকে ভালোবাসে, তাই তো আমাকে কিছু বলছে না।
শান্ত। হঠাৎ পেছন থেকে ম্যাম সব কিছু রেডি, শুধু আপনার অপেক্ষা। পেছনে দেখি কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। চলো শান্ত। চলো মানে শান্ত কোথায় জানে না? অফিসার, এই ছেলেকে নিয়ে চলো। মায়ের কথা মতো অফিসার আমাকে নিয়ে যেতেই, আপনি নিজের ইচ্ছায় যাবেন নাকি আমাদের জোর করতে হবে? কিন্তু আমার অপরাধটা কি? মায়া ম্যামের বলছে। মায়া আমি কি করেছি যে আমাকে জেলে নিয়ে যাবে? আরে জান পাখি, আমি তো তোমাকে নিজের মনে জেলে বন্দি করে রেখেছি। তুমি এখন চুপচাপ আমার সাথে এসো। আর এই রাইসা, তুইও আয়, তোকে কিছু দেখানোর আছে। আমরা সবাই পুলিশের গাড়িতে উঠে বসলাম। আর মায়ের কথা মতো পুলিশ গাড়ি চালাচ্ছে, কিন্তু মায়ের সামনে চেটে আর আমি রাইসা পেছনে সিটে বসে আছি। রাইসা বারবার আমার গায়ে পড়ছে আর একদম গা ঘেঁষে বসে আছে। এই রাইসা, পেছনে অনেক জায়গা আছে, শান্তর গায়ে না ঘেঁষে বসলেও চলবে। আরে মায়া আপু, আমি পুলিশের গাড়িতে প্রথম উঠেছি তো তাই ভয় করছে। কুত্তি, ভয় করছে তো, শান্তর গায়ে পড়তে হবে। মায়া, রাইসা প্লিজ চুপ করো। আর মায়া, আমরা কোথায় যাচ্ছি? ম্যাম আমরা চলে এসেছি। এবার শান্ত গাড়ি থেকে বাইরে আসো। আমরা গাড়ি থেকে নামলাম, কিন্তু সামনে যা দেখলাম তা দেখে আমি যেন আকাশ থেকে বললাম। সামনে কাজী অফিস, আমি ওখানে হয়ে দাঁড়িয়ে আছি। তখন মায়া আমাকে টানতে টানতে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। কাজী সাহেব, সব রেডি? ম্যাম সব রেডি, এখন বসেন আপনারা। গুড। শান্ত, এখানে বসো। আপনি কি করতে চাচ্ছেন এখানে? কেন, আমার আর শান্তর বিয়ে? না, এই বিয়ে হতে পারে না, আমি হতে দিব না। তুমি কিছুই করতে পারবে না। বলো মা কবুল। মায়া 3 বার কবুল বলে দিল, কিন্তু রাইসা অনেক আটকাতে চাচ্ছিল, তাই ওকে একটা মহিলা পুলিশ ধরে রেখেছে। এবার বলো বাবা কবুল। আমি চুপ করে আছি, কি বলবো? বাবা মা ছাড়া বিয়ে? না, আমি করব না বিয়ে। আমি বাবা মার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করব না। শান্ত, কবুল বলো। মায়া, আমি বিয়ে করব না। অনেক নাটক হয়েছে, এবার কবুল বলো। মায়া, বোঝার চেষ্টা করো, আমি আমার বাবা মার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে পারবো না। তুই আমাকে ভালোবাসিস তো বিয়ে করতে সমস্যা কোথায়? ভালোবাসি ঠিকই, কিন্তু এখন আমি বাবা মার ইচ্ছে ছাড়া এই বিয়ে করব না। তোর বাবা মা এই রাইসার সাথে তোর বিয়ে ঠিক করছে। দেখো শান্ত, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাই কবুল বলে দাও, বিয়ে করে আমরা এক হয়ে যাই। না, আমি বিয়ে করব না। আর ভালোবাসা, তোমাকে ভালোবাসি এই কথা আমরা বাবা মাকে বলবো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। অনেক হয়েছে অফিসার। জি ম্যাম। মায়া পুলিশের কাছ থেকে একটা বন্দুক নিল আর আমার কপালে ঠেকালো। মায়া, গুলি চলে যাবে তো। এবার ভালো জামাইয়ের মতো কবুল বলো দেখি, না হলে এই বন্দুকের সবগুলি তোমার মাথার ভেতরে থাকবে। আপনি একজন পুলিশ হয়ে জোর করে বিয়ে করতে পারেন না। আমার যা পছন্দ তা আমি নিয়েই ছাড়ি, হোক সেটা জোর করে। মায়া, আমাকে ছেড়ে দাও প্লিজ। তোমাকে ছেড়ে দিলে আমার কি হবে? তাই এখন কবুল বলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি কবুল কবুল কবুল। এই তো, আমার বাবুটা অনেক ভালো। এখানে তোমরা সাইন করো। সাইনও করে দিলাম। এবার সবাই বাইরে চলে আসলো। মায়া বলল এখন বাসায় যাবে, কিন্তু গাড়িতে না, হেঁটে। আর আয়শাকে পুলিশ জোর করে তার বাসায় পৌঁছে দিল। মায়ার হুকুম, আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আর মায়া আমার বাঁ হাত জড়িয়ে ধরে আছে, কিন্তু হঠাৎ থেমে গেল। কি হলো? আমার পা ব্যথা করছে। তো তো মানে কলে নে বলছি। আমি পারবো না, তুমি অনেক ভারী। বাবু, কলে তো তোমাকে নিতেই হবে, কারণ। আরে বাবা, নিচ্ছি, এত ভয় দেখানোর কি আছে? তুমি তো ভয় না দেখালে কোনো কিছুই করো না। আমরা বিয়ে তো করে ফেললাম, এখন বাড়িতে বাবা মাকে কি বলবো? এসব তোমাকে ভাবতে হবে না, পরিবার না মানলে আমরা আলাদা কোথাও চলে যাব এবং সেখানেই সংসার করব। বুঝলাম, কিন্তু পার্কে রাকিব ভাইয়ের সাথে কেমন কথা বললে যে রেগে সে সোজা বিয়ে করলে? না থাক, পরে বলবো। না না না, আমাকে এক্ষুনি বলো। এরে আমার বাবুটা রাগ করে না, তাহলে শোনো। রাকিব, আমাকে এখানে কেন নিয়ে আসলি? দেখো মায়া, আমি কলেজ থেকে তোমাকে ভালোবাসি, আর এখনো বাসি, কিন্তু তুমি আমাকে মেনে নাও না প্লিজ। এইবার আমাকে মেনে নাও। আমার বাবার কাছে অনেক টাকা আছে, তা দিয়ে তুমি সারা জীবন আরামে থাকতে পারবা। এই মায়া টাকা দেখে ভালোবাসে না, আমি শান্তকে ভালোবাসি। মায়া দেখো, আমি খোঁজ নিয়ে দেখেছি ওই শান্ত তোমার জুনিয়র, আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে অন্য মেয়ের সাথে। তাই তুমি আমাকে বিয়ে করে দেখো, ওই শান্ত থেকে অনেক খুশি রাখবো। রাকিব কথা শেষ করার সাথে সাথেই মায়া রাকিবের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। রাকিব গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
আমি শুধু শান্তকে ভালোবাসি, আর শান্ত শুধুই আমার। ওর সাথে আমার বিয়ে হবে, তাও আজ দেখব কোন মেয়ের সাথে ওর বিয়ে হয়। বলে মায়া চলে গেল। আর যা করলো তা তো দেখলেনি। তো এটাই ঘটেছিল। ও, আর ওই রাকিবের সাথে আর কথা দেখা কিছুই করবা না? ওরে আমার বাবুরে, আর ইউ ফিল জেলাস? না মানে, ও বাসায় চলে আসলাম। দেখতেই পারছি। আমরা বাসায় চলে আসলাম। বাসায় দরজা ধাক্কা দিলে মিতু এসে দরজা খুলে দেয়। কিন্তু মিতু চুপচাপ রয়েছে কেন? কথা বলছে না। অন্য সময় কত কথা বলতো, কিন্তু এখন কিছু তো হয়েছে। আমরা ভেতরে গেলাম। ভিতরে দেখি পরিবারের সবাই, মানে দাদু, বড় চাচা, চাচি, আরও অনেকেই। আমি মনে মনে ভাবছি, রাইসা এখানে? রাইসাকে না বাসায় পাঠিয়ে দিয়েছিল? তার মানে রাইসা সব বলে দিয়েছে। আজ আমি শেষ। তা বাবা, বিয়ে করে কেমন লাগছে? চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, কত বড় হয়ে গেছিস যে বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলি? আমার পাশ থেকেই। বড় আব্বু, শান্তকে কিছু বলো। যা করেছি সব আমি করেছি, এখানে শান্তর কোনো দোষ নেই। মায়া এই কথা বলল। আমি ওর দিকে তাকে অবাক হয়ে গেলাম। সে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিল। বাবা, এখানে মায়াপুর কোনো দোষ নেই। আমি জোর করে মায়াপুকে বিয়ে করেছি। শান্ত কি বলছে এসব? আবু থামো প্লিজ। বাবা, আমি জোর করে মায়াপুকে বিয়ে করেছি। সেজন্য আমাকে যা সাজা দিবে দাও, আমি সেটাই মাথা পেতে নেব। শান্ত থাম, কি বলছিস? কি হলো? যা করার করো, আমি কোনো চিৎকার করব না। সবাই আমার কথা শুনে হা হা করে হাসতে লাগলো। আর অবাক করার বিষয় হলো যে বাবা এখন রেগে কথা বলছিল, এখন সেও হাসছে। কিন্তু রাইসা কেন হাসছে? কি হলো, তোমরা হাসছো কেন? আমি কোনো জোকস বলছি নাকি? কি তোমাদের? তবুও সবাই হেসে যাচ্ছে। আর আমি বলছি তো, আমি মায়াপুকে জোর করে বিয়ে করেছি। এতে হাসার কি হলো? এই ছেলে নিজের বউকে কেউ আবার আপু বলে ডাকে? মানে তোমাদের বিয়ে নিয়ে ছোট থেকে ঠিক করা ছিল। তাহলে রাইসের সাথে বিয়ে ঠিক করা ওটা কি ছিল? আরে শান্ত বাবা, এইসব একটা নাটক ছিল তোমাদের ভালোবাসা দেখার জন্য, যে তোমরা একে অপরের জন্য কি করতে পারো। বড় চাচা, তার মানে রাইসের সাথে আমার বিয়ে হবে না? এই ছেলে নিজের শ্বশুরকে কেউ চাচা বলে? আর তোর আর মায়ার বিয়ে অনেক আগে ঠিক করা ছিল। এটা তো একটা নাটক ছিল। এই কথা শুনে মায়া খুশি হয়ে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে গালে একটা কিস করলো। আর যখন বুঝতে পারলো যে সবাই এখানে আছে, তখন আমাকে ছেড়ে দিয়ে পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। যে মেয়ে সবার বিনা অনুমতিতে একটা ছেলেকে জোর করে বিয়ে করতে পারে, তার আবার লজ্জা আছে নাকি? মানে? রাইসা আমাদের সব বলছে যে পার্কে কি কি হয়েছিল দিদি ভাই। আর তোমাদের আবার বিয়ে হবে, কিন্তু 2 দিন পরে বড় অনুষ্ঠান করে। তাই তোমরা আজ থেকে আলাদা করে থাকবে, মানে বিয়ের আগ পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে একসাথে থাকতে সমস্যা কোথায়? মায়া, লাখ লজ্জা কি ফেলে এসেছিস কাজী অফিসে? দিদি ভাই, আমরা চাচ্ছি বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিতে, তাই। ঠিক আছে, আমরা আলাদা থাকবো। কিন্তু আমি মায়া ভাবির সাথে থাকবো। ঠিক আছে ছোট দিদি ভাই, তোমরা বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে আব্বা। তো মায়া দিদি ভাই চলো আমাদের সাথে। দাদু, আমার একটা প্রশ্ন আছে। তোর আবার কিসের প্রশ্ন? আরে বাবা, আমি বলতে চাচ্ছি, মায়াপু তো আমার চাচাতো বোন। তো মায়া তোমাদের সাথে যাবে, তাহলে আমরা যাব না? তোর মাথায় বুদ্ধি বলতে কিছু নাই। প্রথম তুই মায়াকে আপু ডাকবি না, আর আমরা জানি তোর চাচাতো ভাই বোন, কিন্তু তোরা ঢাকায় চলে এসেছিস, তাই আমাদের বাসা থেকে মায়া তোর বউ করে ASI বাড়িতে তুলতে হবে। একদম পানির মতো। এই, তুই চুপ থাক। মায়া ভাবি। এই শান্ত চুপ। কেন যে বিয়ে করলাম, তার চেয়ে ওই রাইসাই ভালো। দেখি পটাতে পারি নাকি। আমি এসব ভাবছি এমন সময়। তুই রাইসার থেকে দূরে দূরে থাকবি, না হলে তোকে আমি জেলে ঢুকিয়ে পেটাবো। তারপরে রাইসা, চাচা চাচি, দাদু, মিতু সবাই চলে গেল গ্রামের বাড়িতে, মানে দাদুর বাড়িতে। আর এদিকে বাবা মা তাদের সব বন্ধু আত্মীয় স্বজনকে সবাইকে আমন্ত্রণ করেছে। আর আমি রুমে বসে ভাবছি, এইসব কত তাড়াতাড়ি হয়ে গেল। কাল ছিলাম সিঙ্গেল, আর আজ মিঙ্গেল। বাহ, কি নিয়তি। এমন সময় দরজার কাছে কেউ। এত কি ভাবা হচ্ছে শুনি? আইসে, দেখি পটাতে পারি নাকি। আরে তোমার কথাই ভাবছিলাম। হয়েছে, ঢং দেখাতে হবে না। আরে সত্যিই তোমার কথা ভাবছি। যদি আমার বিয়ে মায়াপুর সাথে না হয়ে যেত, তোমার সাথে হতো, তাহলে কতই ভালো হতো। কিন্তু তুমি তো মায়া আপুকে ভালোবাসো। আরে তোমার মতো সুন্দরী মেয়ে আগে পেলে অনেক আগে বিয়ে করে নিতাম। তাই? সত্যি। একটা কাজ করি, চলো পালিয়ে যাই।
পালাতে তো হবেই, কিন্তু তোমাকে। মানে? তখন রাইসা আমাকে একটা ফোন দিয়ে বলল, এই নাও ফোন, আর কথা বলো, আর প্ল্যান করো কিভাবে পালাবে। ফোনটা কানে নিতেই, কুত্তা, মেয়ে পটানোর খুব শখ নাকি তোর? বের করছি মেয়ে পটানো। আমি আগে তোর বাসায় এসে নেই, তারপরে তোকে আমি আস্ত চিবিয়ে খেয়ে ফেলবো, শান্তর বাচ্চা। এই কে আপনি, আর আমাকে কিসব বলছেন? কুত্তা, আমি কে? আমি মায়া। মামাম তোর মাটাকেও বন্ধ করবো, দাঁড়া, আর 2 দিন আছে। আমাকে এবারের মতো ছেড়ে দাও প্লিজ, আমি এখনো ছোট বাচ্চা। কোনো ছাড়াছাড়ি নাই, তোকে আমি ফোন রেখে রাইসার দিকে তাকিয়ে দিকে রাইসা আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর আমাকে দেখেই। কি হলো, কেটে দিলে কেন? কেটে দেয়নি, মনে হয় টাকা শেষ হয়ে গেছে তাই কেটে গেছে। আরে আরে আমার বাবা, আসো, রাগ রাগ ভাঙিয়ে দিয়ে আসো। না, তুমি ভাগারে যাও। ও, মায়াপুর নাম্বার এটা, তাই না? বোন মাফ করে দাও, আমি কোনোদিন তোমাকে কিছু বলবো না। এই ভালো ছেলে। কিন্তু মায়া জানলো কিভাবে যে আমি তোমার সাথে কথা বলছি? আরে মায়াপু যাবার সময় আমার নাম্বার নিয়ে গেছিল, আর কিছুক্ষণ আগে ফোন করেছিল, যে বললো তোমার ফোন বন্ধ, তাই আমি তোমার সাথে যেন মায়াপুর কথা বলিয়ে দিই, তাই আসছিলাম। তুমি যে ওইসব করবে কে জানতো, আর না হলো তা তো দেখলামই। খুব লজ্জিত, মানে একদম খারাপ হলো, মন খারাপ করেই। তার আগে বলো তোমার ফোনের কি হয়েছে? আরে ফোনে চার্জ নেই তাই বন্ধ। আচ্ছা আমি গেলাম, বাই, ভালো থেকো। আমার আর ভালো থাকা হয়ে গেল। কেন, কি হলো? কি হলো আবার বলতে হবে? রাইসা চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দিকে বাসা সাজানো হয়ে গেছে, সব মেহমান আত্মীয় স্বজন এসেছে, আর বন্ধুরাও। বন্ধুদের সাথে হাসি মজার মধ্যে দিয়ে কখন দিন পার হয়ে গেল বুঝতে পারিনি। আর আজ আমরা গ্রামে যাচ্ছি মায়াকে বউ করে আনার জন্য। অনেক জার্নি করে পৌঁছে গেলাম, গিয়ে দেখি মায়ের মামাতো খালাতো বোন আর মায়ের বান্ধবী তার পিছে পড়ে গেছে। শুধু জিজু এটা খান, জিজু ওটা খান, এটা করেন, জিজু চলেন ছবি তুলি। অনেক অত্যাচারের পরে বিয়েটা হলো, মানে দ্বিতীয় বিয়ে না, মানে দ্বিতীয়বার বিয়ে। বউ তো একটাই। বউ নিয়ে বাড়িতে আসলাম, কিন্তু এ কী হলো, সবাই বউ নিয়ে ব্যস্ত, আর আমাকে কেউ দেখলোই না। এই কি আসো, এই এতিম জামাইকে বাসর করে নিয়ে যাও। শালা তোরে আমি কোথায় গেল? নিলে দিল এক দৌড়, দূর থেকেই বলল, বিড়াল ভালো করে মারিস দোস্ত। আমি বাসর ঘরে ঢুকলাম, ঢুকে দেখি মায়া আমাকে এসে সালাম দিল, আর আমি বিছানায় বসতে যাব তখন মায়া একটা বন্দুক পেটে থেকেই। কয়দিন আগে কি করেছিস ভুলে গেছিস? আমি আবার কি করলাম? ওই রাইসা খুব সুন্দরী, ওকে বিয়ে করবি তাই না? আজ তোর বাসর করা বন্ধ। বলে বিছানায় শুয়ে পড়লো। মায়া এটা করো না, আজ বিড়াল মারবো, মারতে দাও না। মায়া বন্দুক দেখিয়ে বলল, এই দেখছিস, একদম এমন জায়গায় গুলি করব যে বাবা ডাক শুনতে পারবি না। যা ঘুমিয়ে পড়, যা। কি আর করার, মায়ের পাশে ঘুমিয়ে পড়লাম। তখন হঠাৎই মনে হলো কে আমার ঠোঁট কামড়াচ্ছে, তাকে দেখি মায়া। তখন আর কি, আমার বিড়াল মারা স্বপ্ন পূরণ হলো। আর এরপরে কি হলো তা বিয়ে করলে আপনারা জানতে পারবেন। গল্পটা এখানেই শেষ, আমি যাচ্ছি আমার কাজে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।